দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মের মারপ্যাচের কারণে 4 রান বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এছাড়া 50-50 সিদ্ধান্তগুলো গেছে টিম টাইগার্সের বিপক্ষে। আম্পায়ারদের এগুলো কি ইচ্ছাকৃত ভুল? এর পেছনে কি কোনো রহস্য আছে? এমন প্রশ্ন উঠেছে সমর্থকদের মনে। কি বলছেন ক্রিকেট বিশ্লেষকরা? যদি এমন হয় যে বিচ্ছিন্নভাবে কখনো এমন হয়েছে, কখনো ওদের বিরুদ্ধে হয়েছে, বড় দলের বিরুদ্ধে হয়েছে, তাহলে সেটা অন্য জিনিস। কিন্তু কনসিস্টেন্টলি যদি ছোট দলের বিরুদ্ধে এরকম হয় তাহলে এটা চিন্তার বিষয়। কিন্তু বিশেষ করে যেটাতে হলো, যেটা মাহমুদুল্লাহকে এলবিডব্লিউ দেওয়া হলো, সে বলটা এত বেশি বাইরে ছিল, একজন প্রফেশনাল আম্পায়ারের জন্য এত বড় ভুল করাটা কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। আমরা দেখি হ্যাঁ ভুল যে হয় না তা নয়, কিন্তু সেটা খুব মার্জিনাল ভুল হয়। এখানে এত বড় একটা প্রায় 3 ইঞ্চির মতো একটা গ্যাপ স্টাম্পের থেকে বলের, এটা অলমোস্ট অমার্জনীয়। আবার আমি বলবো আম্পায়ারিং সেই সিদ্ধান্তটা হলে আমরা জিতে যেতাম, কিন্তু তার বাইরেও আমাদের কিন্তু জেতার সুযোগ ছিল এবং জেতা উচিত ছিল। আমরা নিজেরাই সেটা করতে পারিনি। প্রতি ম্যাচেই টপ অর্ডার ব্যর্থ। সাকিব আল হাসানের ব্যাটেও রান নেই। হঠাৎ কি হয়েছে দেশরা অলরাউন্ডারের? এক অচেনা সাকিবকে কিন্তু আমরা দেখছি। সাকিব ভালো খেলুক না খেলুক মাঝে মধ্যে হয়েছে, খুব বেশি হয়নি এরকম। কিন্তু ওর মাঠে ওর উপস্থিতি, ব্যাট হোক কিংবা বল হোক, কোনোটাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করা, এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু সেই জিনিসটা একেবারে চোখে পড়ছে না এবং এটা মোটামুটি কিছুদিন থেকে এটা হচ্ছে। কিন্তু সো ও নিজের উপর থেকে কিছুটা আস্থার অভাব আমার মনে হচ্ছে। ব্যাটিং একটা ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে, কখনো ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, কখনো নিজের দোষে আউট হতে পারে, কখনো ভালো বোলিংয়ের কারণে আউট হয়ে যেতে পারে। বাট বোলিংয়ের কনসিস্টেন্সিটা কিন্তু খুব জরুরি। কিন্তু বোলিংয়ে যদি সাকিব ভালো বোলিং না করে তাহলে পুরো গেম প্ল্যানটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিন্তু আমাদের মনে হতে পারে এই মুহূর্তে সাকিব আল হাসান যে বাজে খেলছে, ব্যাটিংও না বোলিংও না, এত বছর ধরে খেলা, এত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, ও নিজেকে বদলে ফেলতে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে। শুধু হৃদয়ের ব্যাটে ভর করে কত দূর যাবে বাংলাদেশ? মাহমুদুল্লাহ রিয়াদকে আরেকটু উপরের দিকে খেলালে কি ভালো ফল পাওয়া যাবে? পরের ম্যাচের একাদশ কেমন হওয়া উচিত? এসব প্রশ্ন ছিল নাজমুল আবেদিন ফাহিমের কাছে। মাহমুদুল্লাহকে যে আমরা রিবিল্ড করার দিই, যে হ্যাঁ ঠিক আছে আরো 10 ওভার বাকি আছে, 12 ওভার বাকি আছে, ওকে কিন্তু তখন এই ইন্টেন্ট নিয়ে খেলবে না, কিন্তু এত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে না। ওকে কি করতে হবে? ধরে খেলতে হবে। হয়তো উইকেট পড়ে গেছে, আবার এটাকে গুছাও, রিবিল্ড করো, তারপর আস্তে একটা পর্যায়ে মারবো। ও রিবিল্ড করার প্লেয়ার ও না। কিন্তু ওর কাজ হচ্ছে গিয়ে এক্সেলারেট করা, রিবিল্ড করবে অন্য প্লেয়ার। সো এই ক্যারেক্টারটা বুঝতে হবে। কিন্তু অনেকেই মনে করে যে ও যেহেতু অনেক রান করছে ওকে ওপেন করে দিলেই তো হয়, ও 20 ওভার বল খেলতে পারবে, 120টা বল তো ও খেলতে পারে, তাহলে তো সুবিধাই হয় আমাদের। ব্যাপারটা তা নয়। কিন্তু এই জন্যই কিন্তু আমরা মাইকেল বেভানকে দেখেছি ওই 6 নম্বরে আসতে, 7 নম্বরে আসতে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। টপ অর্ডার যদি ভালো পারফর্ম না করে, নেদারল্যান্ড ইজ এ ভেরি গুড সাইড মেন্টালি। ওরা হয়তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো অত এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ওরা মেন্টালি অত্যন্ত শক্তিশালী একটা দল এবং ওরা জানে বাংলাদেশের মতো একটা দলকে মানসিকভাবে কিভাবে চাপে রাখতে হয়। ওরা যদি কোথাও একটা ছিদ্র খুঁজে পায়, সেই ছিদ্র দিয়ে ওরা ঢুকে যাবে। কিন্তু সো আমাদেরকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে, খুব সাহসী ক্রিকেট খেলতে হবে, খুব ভালো ক্রিকেট খেলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে না খেললে নেদারল্যান্ডস ম্যাচ বাড়তি চাপ হয়ে আসবে বলে মনে করেন কোচ ফাহিম।